দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ব্রিটিশ বাণিজ্য মন্ত্রীর। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণী অগ্রাধিকার পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। রাজনৈতিক অস্থিরতা কাটার আশা বিশ্লেষকদের। এবং কক্সবাজারের অরক্ষিত সৈকতে বাড়ছে মৃত্যুর মিছিল। পর্যটকদের নিরাপত্তায় মাত্র 5 কিলোমিটার এলাকায় নিয়োজিত লাইফগার্ড। স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুন্দর নির্বাচন। লন্ডন সফরে বুধবার চেথাম হাউসের সংলাপে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচিত সরকারের অংশ হতে চান না। দেশের মানুষের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। লন্ডন সফরের প্রথম দিন থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে চ্যাথাম হাউসের সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা, যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন, অর্থনীতি ও জুলাই সনদ সহ নানা প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 17 বছর পর প্রথমবারের মতো ভোট দিতে পারবে জনগণ। জনপ্রতিনিধি নয়, বরং নতুন বাংলাদেশ তৈরিতেই নির্বাচনে ভোট দেবে তরুণ প্রজন্ম। নতুন সরকারে বর্তমান উপদেষ্টা পরিষদের যুক্ত হবার কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। None of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. গণ অভ্যুত্থানের 10 মাসে এসে প্রকাশ করা হচ্ছে জুলাই সনদ। একে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা। Is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. ডক্টর ইউনূসের কথায় উঠে এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি আওয়ামী লীগ। তাই জনগণের দাবি ও জননিরাপত্তার প্রেক্ষিতে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপাতত দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। That for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকার দেশ থেকে $234 বিলিয়ন পাচার করেছে। দেশের অর্থনীতিকে শূন্য করে রেখে গেছে আওয়ামী লীগ। তবে অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। In that crisis moment, the best thing that happened to us, the overseas Bangladeshis, many of them are here, in London, in England, and so on, in Middle East. They kept sending remittances, huge amount of remittances, and that saved us. The economy was saved with them. রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক বিশেষ সেশন। কোনো সরকারই বিপুল এই জনগোষ্ঠীকে বাংলাদেশিদের সঙ্গে একত্রীকরণের ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। So we urge to have a global meeting of the Rohingyas on these issues and related issues. 4 দিনের সফর শেষে আগামী 14 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। We open up so that we all prosper together, this whole region. নাফিয়া আরমান মনন, এখন। শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও সবচেয়ে বেশি প্রাধান্য পাবে নির্বাচনের দিনক্ষণের ইস্যু। এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথা বলা হচ্ছে তা তৈরি করতে বা তাতে সমর্থ হতে বিঘ্ন তৈরি হতে পারে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সবচেয়ে আলোচিত হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে।
বিদেশের মাটিতে শীর্ষ দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা, সে বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। বেগম খালেদা জিয়া এবং আমি যদি বলি আরও স্পষ্ট করে যে তারেক জিয়ার সমর্থন বা সহযোগিতা ছাড়া আসলে কোনো সিদ্ধান্তই জাতীয়তাবাদী দলের পক্ষে বাস্তবায়ন করা কিংবা নেওয়া সম্ভব না। ফলে যেহেতু আগামীতে আমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সেই বিচারে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ এবং যে অস্থিরতা আছে সেই অস্থিরতাটা কমিয়ে এটাকে একটা স্থিতিশীল পরিবর্তনের জায়গায় নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। কাজী মারুফুল ইসলাম এই বৈঠককে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কমানো ও স্থিতিশীল জায়গায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা যেমন করছেন, তেমনি এই অধ্যাপক এটিও মনে করছেন নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ নির্মাণে যে রূপান্তরের কথা আলোচনা হচ্ছে তা বিঘ্নিত হবে। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে এই রাজনৈতিক দলটির সম্পূর্ণ অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থে নয়, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা পর্যায়ে এই রাজনৈতিক দলটার অংশগ্রহণ দরকার। বাংলাদেশ একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এই রূপান্তর প্রক্রিয়াতে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি তারা পালন না করেন তাহলে এই রূপান্তর প্রক্রিয়াটা অনেকভাবে বিঘ্নিত হবে। পলিটিক্যালি আনব্রিডিং সিজন হচ্ছে। আর বৈঠক ঘিরে যখন জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই নেতার আলোচনায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত বিষয়গুলো আলাপ করতে চাইবেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সমস্ত বিষয়গুলো আলাপ করবেন এগুলো অবশ্যই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নিষ্পন্ন হবে বলে, একটা জায়গায় আসবে বলে আমি বিশ্বাস করি এবং সারা জাতির প্রত্যাশাও তাই। তবে বৈঠকে অন্যান্য আলোচনা ছাপিয়ে নির্বাচনের সময় নির্ধারণেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা। নির্বাচনের সময়সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মাননীয় প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে লঞ্চ ঘাটগুলোতে যাত্রীদের ভিড় এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত কোথাও শোনা যাচ্ছে কিনা? অনেক ঈদের যে ছুটি প্রায় শেষ পর্যায়ে, এখন কর্মস্থলে ফেরার পালা। এই কর্মস্থলে ফিরতে কিন্তু ভোলার লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষ করে সকাল থেকে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু বেড়েই চলছে। আমার পিছনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি কিন্তু একরকম কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এর আগে প্রায় 3 থেকে 4টি লঞ্চ গিয়েছিল ভোলা লক্ষ্মীপুরে। প্রতিটি লঞ্চই কিন্তু এখন পরিপূর্ণ ছিল। এছাড়া ঢাকা রুটে কিন্তু আরো 2টি লঞ্চ ছেড়ে গেছে ভোলার ইলিশা ঘাট থেকে। প্রতিটি লঞ্চই কিন্তু একরকম পরিপূর্ণ এবং ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এছাড়া আপনি যে ভাড়ার কথা বললেন, অধিক ভাড়ার বিষয়ে কিন্তু ভোলা থেকে ঢাকা রুটে অধিক ভাড়া নেওয়ার বিষয়টা না থাকলেও কিন্তু ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যাত্রীদের থেকে অধিক ভাড়া নেওয়ার কিন্তু একটা অভিযোগ পাওয়া গেছে ভোলার যে সকল লঞ্চ রয়েছে সেই লঞ্চ মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়াও যেই অবৈধ যে সকল স্পিড বোট বা সিট্রাক, অবৈধ স্পিড বোট বা স্টিলের ট্রলার রয়েছে, সেখানেও কিন্তু ভাড়া যে স্বাভাবিক ভাড়া আছে তার থেকে 1.5 থেকে 2 গুণের ভাড়া বেশি নেওয়ার কথা কিন্তু যাত্রীরা অভিযোগ করছে। এক্ষেত্রে প্রশাসনের প্রথম দিকে যেরকম ভূমিকা থাকলেও, ঘর ফেরা মানুষের জন্য যে ভূমিকা থাকলেও, কিন্তু এখন কর্মস্থলে ফেরা মানুষের জন্য তেমন কোনো ভূমিকা কিন্তু আমরা এখন মধ্যে দেখতে পাইনি। আমি যেই ঘাটে এসেছিলাম সেখানে যাত্রীদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে ধারণ ক্ষমতা
পর্যাপ্ত করে লঞ্চ না থাকে কিন্তু তারা এখন বাধ্য হয়ে কিন্তু অবৈধ এই স্পিড বোটে বা স্পিড বোটে করে তারা গন্তব্যে ফিরছেন। তো সবসময় বলা যায় ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াতের জন্য তাদের যেই কর্মস্থল ফেরার জন্য কিন্তু তারা সকাল থেকে কিন্তু ভোলার লঞ্চ ঘাটগুলো থেকে নৌযান পারাপার হচ্ছে। বিশেষ করে ভোলা থেকে লক্ষ্মীপুরে তাদের সাময়িক দুর্ভোগ রয়েছে বলে দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসন তৎপর থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। তবে বিএডব্লিউটি এর কথা যদি বলে ঘাটে যেই স্বাভাবিক সময় বলা হয়ে থাকে ঈদকালীন সময়ে যেই বাড়তি লঞ্চ সার্ভিস দেওয়া হবে বা স্পেশাল সার্ভিস ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ঈদের শুরুর দিকে কোনো স্পেশাল সার্ভিস দেখা যায়নি ভোলা লক্ষ্মীপুরে এবং ঈদের শেষ তারপর কোনো স্পেশাল সার্ভিসে কিন্তু আমরা দেখতে পাইনি। এতে করে তারা কিন্তু যাত্রীগুলো এখন বাধ্য হয়ে কিন্তু এই ভোলা থেকে লক্ষ্মীপুর পার হচ্ছে। শুধু এই চিত্র কিন্তু ভোলার ইলিশা ঘাটে নয়, এই চিত্র কিন্তু ভোলার যে বাকি লঞ্চ ঘাটগুলো আছে প্রতিটি চিত্র কিন্তু একই অবস্থা। ঈদের ছুটি শেষ, এখন যাত্রীরা তাদের কর্মস্থলে কিন্তু যাচ্ছে কিন্তু ধারণ ক্ষমতার অধিক হয়। বিশেষ করে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা থেকে বিচ্ছিন্ন মনপুরা রয়েছে, মনপুরার থেকেও কিন্তু এই স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু স্বাভাবিক সময়ের যে লঞ্চ সার্ভিস থাকে কিন্তু এখন লঞ্চ সার্ভিস বাড়ানোর কথা থাকলেও কিন্তু সেক্ষেত্রে তাদের জন্য একটা দুর্ভোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। এদিকে রাজশাহীতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, আর এই ল্যাব টেস্টে 15 দিনে 30 জন আক্রান্তের সন্ধান মিলেছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে প্রস্তুত আছে বিশেষায়িত ওয়ার্ড। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাকিরা জানাচ্ছেন সজীব আহমেদ। 2020 সালের পরেও কোভিডের পরীক্ষা অব্যাহত রেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ। করোনার উপসর্গ থাকলেই এখানে RT-PCR ল্যাবে চলছিল পরীক্ষা নিরীক্ষা। তাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া না গেলেও গেল 27 মে 5টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা মিলে 1টি। এরপর থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন 4টি ও সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে ল্যাবে। তাতে গেল 15 দিনে আক্রান্ত পাওয়া গেছে 30 জন। গেল 2 মে 15টি পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফ মিলে আক্রান্ত হয় 9 জন। এরপর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা না বাড়লেও বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। 15 দিনে পরীক্ষা হয়েছে 94টি। উপসর্গ থাকলে দ্রুতই করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আশা করি রাজশাহী মেডিকেল কলেজ কিটের স্বল্পতায় ভুগবে না, যদি না খুব বেশি মহামারী না হয়। খুব আগের মতো যে প্রতিদিনই 400-500 করতে হলে সেক্ষেত্রে আমরা পারবো না, কিন্তু এমনি এখন যেভাবে হচ্ছে বা তার চেয়ে কিছু যদি বেশিও হয় আমরা ইনশাল্লাহ এটা রিপোর্ট করতে পারবো, আমি আশা করছি। আতঙ্কের এখন পর্যন্ত কারণ দেখি না। যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে, সেই দুটো ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত আশা করা যাচ্ছে খুব বেশি কিছু বিপদ ঘটাবে না আর কি। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। সীমান্তের উপর থেকে যেহেতু লোকজন রেস্ট্রিকশন থাকলে ভালো হয়। দেশে পাওয়া করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে এখনই ভীতিকর অবস্থার সৃষ্টি হয়নি, তবে ভারতের কিছু ভেরিয়েন্ট নিয়ে আছে দুশ্চিন্তা। তাতে সরকার সীমান্তে সচেতন থাকবে এমন প্রত্যাশা চিকিৎসকদের। আর রাজশাহী হাসপাতালে চিকিৎসা দিতে সকল প্রস্তুতি রাখা হয়েছে দাবি সংশ্লিষ্টজনদের। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়গুলো, সার্বক্ষণিক বাইরে বের হলে পরে মাস্ক পরিধান করা, একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা অপর থেকে, বারবার হাত ধোয়া, সর্দি জ্বর কাশি শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই বিষয়গুলোকে আসলে আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে, বিশেষ করে বয়স্কদের ভিতরে এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এই ধরনের অন্যান্য অসুখগুলো রয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে মেনে চলতে পারি, আমার মনে হয় পূর্বের ন্যায় আমরা আর সেই ধাক্কাটি খাবো না। রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন করোনার পরীক্ষা হচ্ছে 5 থেকে 10 জনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কক্সবাজার সমুদ্র সৈকত 120 কিলোমিটারের, কিন্তু তার মধ্যে 115 কিলোমিটারের পর্যটকদের জন্য রয়েছে অরক্ষিত। মাত্র 5 কিলোমিটার এলাকার জন্য কাজ করেন লাইফগার্ড। সাগরের নিচে থাকা যেই গুপ্ত খাল, প্রবল স্রোত আর সীমিত উদ্ধার তৎপরতার কারণেই সমুদ্রে স্নান করতে গিয়ে রীতিমতো প্রতিদিন বা প্রতি সময় প্রাণহানির শিকার হন সাধারণ পর্যটকরা। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে যেমন 6 জনের মৃত্যুর ঘটনায় আবারও সামনে আসছে সৈকতের চরম এই অব্যবস্থাপনার চিত্র। মন্তস বেদজ্ঞ জানাবেন বাকিটা।
ঈদুল আজহার ছুটিতে মাত্র ৩ দিনেই কক্সবাজার ভ্রমণ করেছেন ৩ লাখের বেশি পর্যটক। তাদের ৯০% গিয়েছেন সাগরে নামতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাগরের নিচে সৃষ্টি হয়েছে একাধিক গুপ্ত খাল ও স্রোতের ফাঁদ। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা নিরাপদ এলাকা ছেড়ে প্রবেশ করেছেন মৃত্যু ঝুঁকির জোনে। গত 3 দিনে সমুদ্রে ডুবে মারা গেছেন পর্যটক সহ অন্তত 6 জন। গত 10 বছরে এ সংখ্যা অন্তত 60। সমুদ্রের মতো যাবে, মানুষ আসতেছে, এত দূরে না যেয়ে যদি নিজের সাবধানতা বজায় রাখে তাহলে এটা খুব কমে আসবে এই দুর্ঘটনাগুলো। আমার পর্যটকে যারা আসে সবাই একটু সচেতন থাকা দরকার। এখানে দেখাশোনা করার জন্য লোকজন বাড়াইতে হবে। এখানে সবসময় পরিষ্কার রাখলে আরো ভালো ভালো লোক এখানে দেখা যাচ্ছে আসবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছে সি সেফ লাইফ গার্ড নামে বেসরকারি একটি সংস্থার 27 জন উদ্ধারকর্মী। কিন্তু বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত। এই এলাকায় যদি কেউ নিখোঁজ হন, ওই অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদেরকে আমরা কিন্তু পালাক্রমে নিষেধ করতেছি। আমরা একটা টিম যাচ্ছি, নিষেধ করতেছি যেন ডেঞ্জারের জোনে না যায় এবং যেখানে সেফ জোন আছে ওখানে যেন গোসল করে। মাত্র 27 জন লাইফগার্ড মাত্র 3টি পয়েন্টেই এই সেবাটি দিচ্ছে। এইখানে বর্তমানে প্রয়োজন অন্তত 100 জন লাইফগার্ড। 10টি পয়েন্টে যদি এই সেবাটি দেওয়া হয়, আমার মনে হয় যে এই পানিতে ডুবা রোধ করাটা সম্ভব। প্রশিক্ষিত লাইফগার্ড যারা সুইমিং সহ যারা সমুদ্রে সাঁতার কাটতে জানে এবং উদ্ধার তৎপরতায় পারদর্শী, তাদেরকে যদি নিয়োগ দেয় সরকারিভাবে লাইফগার্ড নিয়োগ দেওয়াটা খুবই জরুরি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড ও বিচকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। আমরা আমাদের কাজটি যথাসম্ভব আমরা আমাদের হাইস্ট সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের সেরকমই নির্দেশনা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেল মোটেল রয়েছে অনেক, কিন্তু পর্যটকদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কবে এই উদাসীনতার অবসান হবে সেটাই এখন বড় প্রশ্ন। এখন কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। আর বিক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, টেক্সাস ও শিকাগো শহর। টানা দ্বিতীয় রাতেও লস অ্যাঞ্জেলেসে জারি রয়েছে আংশিক কারফিউ। বিধিনিষেধ অমান্য করে বিক্ষোভে নামায় গণহারে ধরপাকড় চালায় পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। শহরটিতে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলছে লুটপাট। বিতর্ক থাকা সত্ত্বেও এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় 4000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেক্সাসেও ন্যাশনাল গার্ড পাঠিয়েছে পেন্টাগন। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 120 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে নিহত হয়েছেন। যদিও ত্রাণ কেন্দ্রগুলোতে হামাসের হামলায় ফিলিস্তিনিরা নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলের। এই পরিস্থিতিতে ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এ সময় জেরুজালেম ও তেল আবিবে জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে আইডিএফ। এদিকে হামাসের হাতে জিম্মি বন্দীদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজার জন্য সহায়তাবাহী মেডলিন জাহাজ থেকে আটক পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ ইতিমধ্যেই সুইডেনে পৌঁছেছেন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।